This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যদি এমডিএইচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH ফিরে এলাম ঠোটকাটা স্পেশাল নিয়ে। শুরুতেই আমাদের বিগ বলে, আমাদের ইনফরমেশন বলে আপনাদের দেখাবো টপ 10 ব্রেকিং। দেখুন, 1 নম্বর ব্রেকিং, যুদ্ধে বাংলার 17 জেলা অতি স্পর্শকাতর। যদি যুদ্ধ হয়, যুদ্ধকালীন পরিস্থিতিতে 17 জেলা অতি স্পর্শকাতর। ব্রেকিং নাম্বার 2, বাংলার 31টি জায়গায় মক ড্রিলের সম্ভাবনা। এখনও খুব স্পেসিফিক নয়, কিন্তু 31টা জায়গায় মক ড্রিলের সম্ভাবনা। 3 নম্বর ব্রেকিং দেখুন, মক ড্রিলের নজরদারিতে খোদ মুখ্যমন্ত্রী, অর্থাৎ রাজ্য যথেষ্ট গুরুত্ব দিচ্ছে এই মক ড্রিলকে এবং সেটাই প্রত্যাশিত, সেটাই দেওয়ার কথা। এটা ন্যাশনাল সিকিউরিটির প্রসঙ্গ। 4 নম্বর, প্রত্যেক জেলায় কন্ট্রোল রুম, বাংলার প্রত্যেক জেলায় কন্ট্রোল রুম থাকবে। 5 নম্বর ব্রেকিং, সব থেকে বেশি মহড়া উত্তরবঙ্গে। স্ট্র্যাটেজিক লোকেশনগুলোই এমন উত্তরবঙ্গে যে উত্তরবঙ্গে এই মক ড্রিল মানে অসামরিক মহড়া যেটা কাল হবে তার সংখ্যা সব থেকে বেশি, স্পটের সংখ্যা সব থেকে বেশি উত্তরবঙ্গে। 6 নম্বর, রাজ্যকে 7 দিনের ডেডলাইন। এটা শুধু বাংলাকে নয়, দেশের সমস্ত রাজ্য এবং ইউনিয়ন টেরিটরি, কেন্দ্রশাসিত অঞ্চল, স্বরাষ্ট্রমন্ত্রক বলে দিয়েছে 7 দিনের মধ্যে সবাই কোমর বেঁধে নিন এবং নাগরিকদের কি করে বাঁচতে হয় তার প্রশিক্ষণ দিন যদি যুদ্ধ বাধে। 7 নম্বর ব্রেকিং, সাইরেন ঝালিয়ে নিচ্ছে লালবাজার। লালবাজারের ওপর সাইরেন ব্যবস্থা আছে। এই প্রজন্মের অনেকে হয়তো দেখেনি, এখন সেই সাইরেনের আওয়াজ, সাইরেন দেখাও যাবে, শোনাও যাবে। 8 নম্বর, রাশিয়া থেকে নতুন যুদ্ধজাহাজ কিনছে ভারত। প্রায় 1 বছর আগে থেকেই এই ডিল নিয়ে আলোচনা চলছিল। অবশেষে এই 28শে মে খুব সম্ভবত আমরা এই যুদ্ধজাহাজ পেয়ে যাব। এর নাম হচ্ছে INS তমাল। নেক্সট ব্রেকিং, 9 নম্বর ব্রেকিং, আজও নরেন্দ্র মোদী অজিত ডোভাল বৈঠক। 3 দিনে 2 বার তারা ইন্ডিভিজুয়ালি বৈঠক করলেন। একদম একান্ত সাক্ষাৎ হয়েছে দুজনের মধ্যে। অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিস্থিতি বুঝে নিন। 10 নম্বর, লাস্ট ব্রেকিং টপ 10-এর, পুরীর জগন্নাথ মন্দিরে নিরাপত্তা খতিয়ে দেখলো কারা? ন্যাশনাল সিকিউরিটি গার্ড, অর্থাৎ এলিট ফোর্স, ন্যাশনাল সিকিউরিটি গার্ড NSG পুরীর মন্দিরের নিরাপত্তা খতিয়ে দেখলো, কারণ দেশের অন্যতম ভাইটাল ইনস্টলেশন এই পুরীর জগন্নাথ মন্দির। আপনাদের দেখালাম টপ 10 ব্রেকিং। আমি জানি না ফিরহাদ হাকিমকে কেন নিয়ে যাননি, কবে নিয়ে যাবেন, এ ব্যাপারে আমি কিছু বলতে পারবো না। মুখ্যমন্ত্রী যেটা বলেছিলেন সেদিন, সেইটা আমাকে আর অরূপকে দায়িত্ব দিয়েছে। যে জায়গায় খামতি আছে বা কোথাও কোনো জায়গায় সমস্যা আছে সেটা মুখ্যমন্ত্রী নিজে হস্তক্ষেপ করে বিষয়টাকে সমাধান করে দেবেন। আচ্ছা, বলতে পারেন খুব নিঃশব্দেই কি ব্যাটনের হাত বদল হয়ে গেল? ফিরহাদ হাকিমের হাতছাড়া হয়ে গেল মুর্শিদাবাদ মানে সাংগঠনিক ক্ষেত্রে। হুমায়ুন কবির মানে ভরতপুরের বিধায়ক, তার কথাটা মন দিয়ে শুনলেন। দলের যেখানে যা সাংগঠনিক খামতি সেটা দেখবেন সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন মুর্শিদাবাদের অশান্তি কি শাসক সুপ্রিমোকে বাধ্য করলো তার প্রিয় মন্ত্রিসভার নাম্বার 2 ফিরহাদ হাকিমকে মুর্শিদাবাদ জেলার সাংগঠনিক দায়িত্ব থেকে সরিয়ে দিতে? তিনি তো ওভারঅলটা দেখতেন মুর্শিদাবাদে, একাধিকবার তিনি সফর করেছেন, আমরা আপনাদের দেখিয়েছি। নিঃশব্দে এই সাংগঠনিক দায়িত্ব বদলে গেল কি? বলা ভালো দায়িত্ব কেড়ে নেওয়া হলো। দেখুন, দলের তরফে এমন কোনো অফিসিয়াল ঘোষণা নেই আনুষ্ঠানিকভাবে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও যে ফিরহাদকে নিয়ে কিছু বলেছেন এমনটা নয়, কিন্তু আমি ঠোটকাটা কোনো ছবি যদি একটু স্ট্রাইকিং মনে হয়, একটু ইন্টারেস্টিং মনে হয়, তাহলে মাথার মধ্যে প্রশ্ন কিলবিল করে, একটা সংশয় তৈরি হয়। আর সেই সংশয়ের জায়গা থেকেই শাসকের জন্য কয়েকটা অস্বস্তিকর প্রশ্ন আপনাদের সামনে পেড়ে ফেলতে ইচ্ছে করছে।
শুরুতেই নিশ্চয়ই খেয়াল করেছেন মুর্শিদাবাদে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ফিরহাদ হাকিম নেই। প্রশ্নটা হচ্ছে কেন? এমপি এমএলএরা যারা আছেন, জেলা পরিষদ, মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান, সকলকে আর প্লিজ সকলে ইউনাইটেড হয়ে কাজে নামবে। আমি ফার্দার কোনো কথা শুনতে চাই না। ওই কে এসে কুটুস কুটুস করে কি বললো, হবে না। সকলে ইউনাইটেড নয়। মুর্শিদাবাদে দলে মিলমিশ নেই। ব্যর্থতা কার? 24 লোকসভা ভোটের আগে সুব্রত বক্সী ও ফিরহাদ হাকিমকে মুর্শিদাবাদের সংগঠনের দেখভালের দায়িত্ব দিয়েছিলেন সুপ্রিমো। তৃণমূলের একাংশ মনে করেন বক্সী ববিকে দিয়ে মুর্শিদাবাদের জোড়া কাটা তোলাই উদ্দেশ্য ছিল শাসক নেত্রী। মনে হয়েছিল সিদ্দিকুল্লাহ চৌধুরী এবং মোশাররফ হোসেনকে দিয়ে সংখ্যালঘু ভোট ব্যাংক বাড়বে না। সেখানে দলে ভরসার বড় মুখ ফিরহাদ হাকিম। 24 ভোটের অঙ্কে তৃণমূলের হয়তো ভুল হয়নি। সেই মুর্শিদাবাদে মমতা সফর করছেন, অথচ ফিরহাদ হাকিম নেই। এই ব্যাপারে আমি কিছু বলতে পারবো না, কারণ মুখ্যমন্ত্রী সর্বোচ্চ নেত্রী, তিনি বলেছেন এই জেলা সুন্দরভাবে যাতে আগামী দিনে চলে এবং সাংগঠনিক শক্তি আমাদের যথেষ্টই আছে। যে জায়গায় খামতি আছে বা কোথাও কোনো জায়গায় সমস্যা আছে সেটা মুখ্যমন্ত্রী নিজে হস্তক্ষেপ করে বিষয়টাকে সমাধান করে দেবেন। ভরতপুরের বিধায়ককে বলা হয়েছিল ফিরহাদ কেন নেই। তিনি বেড়ে খেলে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় সাংগঠনিক ত্রুটি বিচ্যুতি দেখে নেবেন। মানে হুমায়ুন কি দলের সর্বোচ্চ নেত্রীর কাছ থেকে বার্তাটা পেয়ে গিয়েছেন? ফিরহাদ নয়, এবার তিনি নিজেই মুর্শিদাবাদ দেখে নেবেন। অনুব্রত তিহারে যাওয়ার সময় স্নেহের কৃষ্ণমণ্ডলের জেলার দায়িত্ব নিজের কাঁধে নিয়েছিলেন। এবার থেকে বীরভূম জেলা যতদিন সে অ্যাবসেন্ট থাকবে, আমার দু একজন নেতা আমি নিজের দায়িত্ব নিয়ে দেখব। যতই হোক, কেষ্ট ছিল তার ভোট ম্যানেজার, বীরভূম নিয়ে ভাবতে হয়নি। কিন্তু মুর্শিদাবাদ, বিশেষ কোনো কারণে কি ফিরহাদকে নিয়ে তৃণমূলের সমীকরণ বদলে গেল? ফিরহাদকে মুর্শিদাবাদের দায়িত্ব দেওয়ার অন্যতম কারণই ছিল হুমায়ুন কাটা। আখেরে কি হয়েছে আশা করি বলেননি। শৃঙ্খলা আমি কেন আমার 14 পুরুষকে মান্যতা দিতে হবে যতক্ষণ আমি পার্টির মেম্বার আছি বা পার্টির এমএলএ আছি। কিন্তু সেটা কি শুধু ববিদার হুমায়ুন কবিরের ক্ষেত্রে বলছেন? পার্টিতে থাকতে গেলে পার্টির কথা শুনতে হবে, ডিসিপ্লিন সোলজার হতে হবে। সেটা দল নিশ্চয়ই দেখছে, এটা নিয়ে আমি ডাইরেক্টলি কিছু বলতে পারবো না। না, ববিদার ক্ষেত্রে, অন্য যারা শৃঙ্খলা ভঙ্গ করে তাদের ক্ষেত্রে নয়। আমি যদি বলে থাকি ঠুসো দিব, আমাদের মাননীয় মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী তো বলেছে ঠ্যাং ভেঙে দেবো। দেখুন, এই গরম করা কথাবার্তা আমি বলি না। না, শুধু হুমায়ুন কবিরের ক্ষেত্রে প্রযোজ্য। আর দিদির বাড়ির 600 মিটার দূরে বাস করে বলে তার ক্ষেত্রে এটাকে শৃঙ্খলা কমিটির কোনো ভূমিকা থাকবে না। বাইরে এসে সব কথা, আমিও কি ওর সাথে কি কথা হয়েছে ন্যাচারালি আমি প্রেসে বলবো। মজার কি জানেন, ভরতপুরের সেই বিধায়কই এখন সুপ্রিমোর চোখে স্ট্রং ম্যান। সেটা খুব গর্ব লাগছে। আমার দিদি বা আমাদের নেত্রী, আমার অভিভাবক, তিনি সবসময় আমাকে বকাঝকাও করেন, আবার খুব স্নেহ করেন। এটাই আমার গর্বের যে রাজ্যের মুখ্যমন্ত্রী, আমার সর্বোচ্চ নেত্রী, আমাকে কখনো স্ট্রংম্যান বলে, কখনো রিকো প্লাস্টার লাগিয়ে দেবো বলে মুখে। তাই কি ফিরহাদকে মুর্শিদাবাদ থেকে দূরে রাখা হলো? সবটাই যদিও জল্পনা। এই নয়, ফিরহাদ গোসাঘরে খিল দিয়ে বসে রয়েছেন। পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহত কলকাতার 2 পর্যটক সমীর গুহ এবং বিতান অধিকারীর বাড়িতে গিয়েছিলেন সঙ্গী অরূপ বিশ্বাস। পহেলগাঁওয়ে যারা প্রাণ হারিয়েছেন তাদের এই অর্থ সাহায্যের জন্য ওনার নির্দেশ অনুযায়ী আমি আর অরূপ বিশ্বাস এসে ওনার স্ত্রীর হাতে এটা দিয়ে গেলাম। চেক দিতে তো অরূপের সঙ্গে অন্য কেউ যেতেই পারতেন। এসব প্রশ্ন উঠতই না যদি হুমায়ুন সাংগঠনিক ব্যাটন বদলের ইঙ্গিত দিতেন। যিনি সম্প্রীতির কথা বলছেন তিনি আবার বহু বিড়ম্বনার পাত্র হুমায়ুনকে সার্টিফিকেট দিচ্ছেন। কত ধানে কত চাল হয়, 2 ঘন্টার মধ্যে তোমাদেরকে যদি ভাগীরথীর গঙ্গায় না ফেলতে পারি, রাজনীতি থেকে সরে যাব, শক্তিপুর এলাকায় বসবাস করা বন্ধ করে দেব। মানুষে মানুষে ভাগ করবেন না। আপনারা যদি মানুষে মানুষে ভাগ করেন, তার থেকে আমাকে আমার গলাটা আমার হৃদয় থেকে বাদ দিয়ে দিন, আমি সবচেয়ে খুশি হব। আমি আমার চোখের সামনে কোনো দাঙ্গা দেখতে চাই না। রাজনীতি বড় বিচিত্র।
কোথায় যে কোন অঙ্ক গিয়ে মেলে, কে যে ভ্যানিশিং ফ্যাক্টর হয়। মমতা ব্যানার্জি যখন কালীঘাটে স্কাই মন্দির স্কাই ওয়াক করে, তখন কিন্তু ওই দাঙ্গাকারী রাজনৈতিক দলটা কিছু বলে না। কান মোড়া দেওয়া উচিত এদের, কান ধরে উঠবোস কর। আমি কেন তোদের কাঠ চুরি করতে যাব? আমি নাকি ধর্মই মানি না। জগন্নাথ ধামেও আমায় জিজ্ঞেস করেছে আপনার গোত্র কি, আমি বলেছি মা মাটি মানুষ। নৃশংস হত্যাকাণ্ড রানীপুরের জাফরাবাদে। আপনারা যদি মানুষে মানুষে ভাগ করেন, তার থেকে আমাকে আমার গলাটা আমার হৃদয় থেকে বাদ দিয়ে দিন। কোনো দাঙ্গা দেখতে চাই না, গুলি করবেন না। যদি করেন সবচেয়ে বড় শত্রু আমি হব। কেউ যদি দাঙ্গা করে না, আপনারা বাড়িতে রান্না করেন, হাতা খুন্তি আছে না, ওটা দিয়ে ভালো করে দেবেন। তাই দয়া করে নো দাঙ্গা। ফিরহাদ হাকিমকে ছাড়াই মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী। বীরভূমের পর মুর্শিদাবাদের দায়িত্বও তিনি তুলে নিলেন নিজের হাতে। তাতে খানিকটা চমক আছে, আর তার থেকেও বেশি চমক কিসে আছে জানেন? মুখ্যমন্ত্রী চাইলেন কিন্তু পেলেন না। কি সেটা দেখুন তো। মুর্শিদাবাদ অশান্তির প্রায় 1 মাস পর জেলায় পা রেখেছেন মুখ্যমন্ত্রী। সোমবার পৌঁছেছেন, মঙ্গলবার সভা করলেন সুতিতে। আজকে একটা গ্রামে যাননি, আপনি একটা বাড়িতে যাননি, 3 সপ্তাহ পরে গেছেন 4000 পুলিশ নিয়ে হেলিকপ্টার চড়ে ভাষণ দিতে। ওখান থেকে 20 কিলোমিটার দূরে সুতিতে। শামশেরগঞ্জ বিডিও অফিসে আক্রান্তদের সঙ্গে দেখা করার পর প্রশাসনিক বৈঠক করেন সুতিতে। সেখানেই পরিষেবা বিতরণ। মুর্শিদাবাদের পীড়িত হিন্দুদের কৃতজ্ঞতা জানাই। তারা আজকে মুখ্যমন্ত্রীর দান খয়রাতি অগ্রাহ্য করেছেন। 900-র বেশি ক্ষতিগ্রস্ত পরিবার বেদবনা থেকে মাত্র 40 জনকে জোগাড় করে পুলিশ তোলামূল নকল ক্ষতিগ্রস্ত দেখিয়ে কিছু টাকা দিয়েছেন। মুখ্যমন্ত্রীর সভায় হাজির কাশ্মীরে জঙ্গিদের গুলিতে নিহত ঝন্টু আলী শেখের পরিবার। ও কৃষ্ণনগর পুলিশ ডিস্ট্রিক্টেই চাকরি পেল, ওখানেই হোমগার্ডের চাকরি করবে। ওর ছেলে মেয়ের পড়াশুনো এবং আমাদের পক্ষ থেকে খুব সামান্য 10 লক্ষ টাকা ওদের হাতে তুলে দেওয়া হলো। সভার একদম শেষ বেলায় অশান্তির জন্য নিরাপত্তারক্ষী বাহিনীর গুলিতে নিহতর পরিবারকেও সাহায্য করেন মুখ্যমন্ত্রী। আপনি মমতা ব্যানার্জি দাঙ্গাবাজ গুলিতে মরেছে, তাকেও শহীদের মর্যাদা। পুলিশ এবং বিএসএফ প্রাণে বাঁচার জন্য গুলি করেছিল, তাকেও বলছেন হরগোবিন্দ দাস যা, চন্দন দাস যা, আর ওই দাঙ্গাবাজও এক। 3 জন মারা গিয়েছিল এই ঘটনা, 1 জন পুলিশের গুলিতে আর 2 জন বিএসএফ ফায়ারিং করার পরে 2 জন হিন্দু 1 জন মুসলমান মারা গিয়েছিল। হিন্দু পরিবারের জন্য আমি তাদের বাড়ি যেতে চেয়েছিলাম, কিন্তু তারা ছিল না বলে দিতে পারিনি। আর এই সংখ্যালঘু পরিবারটা আমি খুব দুঃখিত যে দাঙ্গায় বলি হয়েছে। 10 লক্ষ টাকার চেক অলরেডি দিয়ে দেওয়া হয়েছে এবং ও যদি চাকরি করতে চায়, আমি রাজীবকে বলবো ওকে একটা কোনো লোকাল চাকরিতে লাগিয়ে দিতে। রাজীব কুমার কোথায়? এসপি আছে, ওকে একটা লোকাল চাকরি ওর বাড়ির সামনে ওকে লাগিয়ে দিও। অশান্তিতে জাফরাবাদে নিহত হয়েছিলেন হরগোবিন্দ দাস ও তার ছেলে চন্দন। সোমবার মুখ্যমন্ত্রী বলেছিলেন তাদের অপহরণ করা হয়েছে। আমি নয়, 2টো পরিবারের সাথে দেখা করে 10 লক্ষ টাকা করে আমাদের কমিটমেন্ট ছিল, হাতে তুলে দিয়ে আসতাম। তো আপনারা লুকিয়ে নিয়ে গেলেন কেন? এটা কিডন্যাপিং করে নিয়ে যাওয়া নয়, কাউকে নিয়ে যাওয়া। কালকে বলেছে আমি তো 2টো বাড়িতে যেতাম, বিজেপি তুলে নিয়ে এসছে, বিজেপিকে তুলে আনতে হয়নি। উত্তর এরাই দিয়েছে। বলা হচ্ছে যে অপহরণ করে নাকি আপনাদের নিয়ে আসা হয়েছে। না, আমরা কষ্ট তো এসছি, আমাদের বাচ্চারা ওখানে খুবই কষ্ট হচ্ছে আমাদের। অপহরণ করে আমার কলকাতায় স্বইচ্ছায় আমার মা এবং বৌদি তারা এসছে কলকাতায়।
হাইকোর্টে কেস করার জন্য। এরা কলকাতা হাইকোর্টে হরগোবিন্দ দাস, চন্দন দাস এর খুনের সিবিআই তদন্ত, এনআইএ তদন্ত আর জাফরাবাদে স্থায়ী কেন্দ্রীয় বাহিনীর ক্যাম্প করার দাবি নিয়ে কলকাতা হাইকোর্টে এসেছে। অবশেষে হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের পরিবার আদালতের দ্বারস্থ হলেও এদিন তাদের মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। বিচারপতির বক্তব্য, এর আগে মুর্শিদাবাদের মামলা জনস্বার্থ মামলা হিসেবে আদালত গ্রহণ করেছিল এবং সেই মামলা ইতিমধ্যেই অন্য জায়গায় বিচারাধীন রয়েছে, তাহলে এই মামলা কেন তিনি শুনবেন। এদিন আদালতের দ্বারস্থ হন হরগোবিন্দ দাসের ছোট ছেলেও। তার বক্তব্য, যেভাবে কিডন্যাপিংয়ের বিষয়টি নিয়ে আসা হয়েছিল সেখানে তাকে জোর করে সই করিয়ে দেওয়া হয়েছিল। যদিও এই মামলাও শোনেননি বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। এই সমস্ত মামলাই আপাতত প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। কার্যত যতদিন না নির্দেশ হয় ততদিন কিছুটা হলেও আতঙ্কিত এই পরিবার। হরগোবিন্দর পরিবারকে নিয়ে জলঘোলা কম হয়নি। ছোট ছেলে অপহরণের অভিযোগ করায় মুর্শিদাবাদ ও বিধাননগর পুলিশ যৌথ অভিযান চালায় বিজে ব্লকের আস্তানায়। পুলিশ জোরপূর্বক বাড়ির এই দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে। সমর্থ দাস কিডন্যাপিং কেস করেছে, যে ওনার সঙ্গে বাড়ির লোককে কিডন্যাপিং অভিযোগ পত্র দেখানো হচ্ছে, বলা হচ্ছে নাকি ছেলে অভিযোগ করেছে, তার একটা কপি আমাদের মিথ্যা অপবাদ দিয়ে বলছে ওরা। ও বলছে কি এখানে কিডন্যাপ করে নিয়ে এসেছে, না আমরা কিডন্যাপ করে আসেনি, আমরা নিজের ইচ্ছায় এসেছি। মুখ্যমন্ত্রীর কাছে নিয়ে যেতে এসেছিল নাকি? তারা কেন এসেছিল? নিয়ে যেতে এসেছিল, না হলে ও ভাঙচুর করে ফেলবে কেন, জোর করে মনে হয় নিয়ে এইটুক তুলে। মুখ্যমন্ত্রীর ছুটিতে হরগোবিন্দ দাসের পরিবারকে খুঁজছেন। তারা তখন কলকাতায় শুভেন্দুর সভায়। হিন্দু পরিবারের জন্য আমি তাদের বাড়ি যেতে চেয়েছিলাম, কিন্তু তারা ছিল না বলে দিতে পারিনি। মঞ্চে হিন্দু শহীদ জাফরাবাদ, হরগোবিন্দ দাস, চন্দন দাসের মাতৃদেবী, চন্দন দাসের স্ত্রী, তার ছোট ভাই, তারা এখানে আছেন। কিন্তু আমি তাদের টাকাটা রেখে দিয়েছি, যে ইচ্ছে তারা নিয়ে নিতে পারে। মমতা ব্যানার্জি তার পুলিশ, তার এডিএম, তার নেতাদের পাঠিয়েছিলেন 10 লাখের চেক দিয়ে। এরা বলেছে মমতার টাকা নেব না, 3 বার ফিরিয়েছে। আমি কৃতজ্ঞ। মমতা দিয়েছিল 10 লাখ, আমি এনজিওর মাধ্যমে 10,01,000 টাকার চেক নিয়ে গেছিলাম। দুটো পরিবার গ্রহণ করে বুঝিয়ে দিয়েছে হিন্দু কারা, আসল হিন্দু কে আর জালি হিন্দু মমতা ব্যানার্জি। রাজ্যপাল সিভি আনন্দ বোস, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী, সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী, কে যাননি মুর্শিদাবাদের ওই অশান্তি বিধ্বস্ত গ্রামগুলোতে? গেলেন না শুধু মুখ্যমন্ত্রী, শামশেরগঞ্জ বিডিও অফিসে কিছু দুর্গতের সঙ্গে দেখা করলেন এবং সুতিতে প্রশাসনিক বৈঠক করলেন। তারপর সুতিতে তার প্রশাসনিক সভায় যা বলার তিনি বললেন। এমনিতে বলে বেড়ান আমি নাকি ধর্মই মানি না। মমতা ব্যানার্জি যখন কালীঘাটে স্কাই মন্দির স্কাই ওয়াক করে, তখন কিন্তু ওই দাঙ্গাকারী রাজনৈতিক দলটা কিছু বলে না, চুপ করে থাকে। জগন্নাথ ধামও করেছি, হিংসা করবেন না, সবাই দেখতে যাবেন। জগন্নাথ ধামেও আমায় জিজ্ঞেস করেছে আপনার গোত্র কি, আমি বলেছি মা মাটি মানুষ। আমাকে বলেছিল কি আমি জগন্নাথ মন্দিরের কাঠ চুরি করেছি, কান মোলা দেওয়া উচিত এদের, কান ধরে উপোস কর। আমি কেন তোদের কাঠ চুরি করতে যাব? আমার নিম গাছ বাংলায় কম আছে? আমার বাড়িতেও 4টে নিম গাছ আছে, আর জগন্নাথ ধামেও 500 গাছ পোতা হয়েছে, আরো 100 নিম গাছ পোতা হবে। কারো দয়া চাই না। একেবারে নিমতে তো রাজনীতি, বুঝলেন? কোথায় যাচ্ছে বলুন তো দিনকে দিন। বিজেপির হিন্দুত্বের ধাক্কায় পোড় খাওয়া তৃণমূল নেত্রী কি মাঝে মাঝে একটু কনফিডেন্স লুজ করছেন, নাকি তিনি বেশ ব্যতিব্যস্ত? কারণ বিরোধীরা প্রশ্ন তুলছে যে তাকে বারবার হিন্দু প্রেমের বার্তা কেন দিতে হচ্ছে। আপনারা যদি মানুষে মানুষে ভাগ করেন,
তার থেকে আমাকে আমার গলাটা আমার হৃদয় থেকে বাদ দিয়ে দিন, আমি সবচেয়ে খুশি হব। আমি আমার চোখের সামনে কোনো দাঙ্গা দেখতে চাই না। সরকার না চাইলে দাঙ্গা হয় না, আমি যেটা বলতে চাইছি। মুখ্যমন্ত্রী চিরদিন দাঙ্গাকারীদের পক্ষে আছেন। সরকারে কে মাথা? মমতা ব্যানার্জি। দাঙ্গা তো আপনি করিয়েছেন, আজও তারা আপনার সঙ্গে সঙ্গে ঘুরে। আপনার পুলিশ 4 ঘন্টা 5 ঘন্টা চুপ করে থাকলেও, কার নির্দেশে 5 ঘন্টা পুলিশ চুপচাপ ছিল, তা তদন্ত করবেন না? কেউ যদি দাঙ্গা করে না, আপনার বাড়িতে রান্না করেন হাতা খুন্তি আছে না, ওটা দিয়ে ভালো করে দেবেন। তাই দয়া করে নো দাঙ্গা। মুখ্যমন্ত্রী হাতা খুন্তি নিয়ে দাঙ্গা ঠেকানোর মোক্ষম দাওয়াই দিচ্ছেন। এদিকে বিরোধীদের প্রশ্নের মুখে দায় চাপিয়েছেন বিরোধীদের ঘাড়েই। প্লিজ দয়া করে বিজেপির কথা শুনে বা আর কোনো ধর্মীয় সংগঠনের মৌলবাদীদের কথা শুনে কোনো পরিচিত হবেন না। আপনি ওখানে ভাষণে বলেছেন বিজেপি দাঙ্গা করে। বিজেপি দাঙ্গা করতে গেছিল, আপনার শান্তির ছেলেরা ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের সঙ্গে এই পরিবারগুলোর কি সম্পর্ক আছে? আর ওয়াকফ নিয়ে আমি আর বলবো না, নতুন করে আমাকে বারবার ডোন্ট ইনসিস্ট মি। ওয়াকফ আমাদের এখানে কোনো কোশ্চেন নেই। যদি ওয়াকফ নিয়ে আন্দোলন করতে হয় দিল্লিতে যান, এখানে নয়। পশ্চিমবঙ্গ সরকার কেন ওয়াকফ আইন বাতিল করার জন্য আন্দোলন করতেও অনুমতি দিচ্ছে না? কেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলছে দিল্লিতে গিয়ে আন্দোলন করুন? কেন? চমকে দেওয়ার মতোই ব্যাপার বটে। ওয়াকফ বিরোধী আন্দোলন থেকেই দাঙ্গার সূত্রপাত, সেটা সবাই জেনে গেছিল। শুভেন্দুদের অভিযোগ কি তাহলে মেনে নিচ্ছেন মুখ্যমন্ত্রী? তিনি ও তার দল প্রথম থেকে ওয়াকফ নতুন আইনের বিরোধিতা করে এসছেন এবং আন্দোলনও হয়েছে। সেই মমতা বন্দ্যোপাধ্যায় কিনা বলছেন যে ওয়াকফ আইনের বিরুদ্ধে যদি আন্দোলন করতেই হয় তাহলে দিল্লি যান, নাকি এটাও ভাবমূর্তি বদল করার কোনো চেষ্টা, এই প্রশ্ন উঠছে। মানুষ দাঙ্গা করে না, দাঙ্গাকারীদের বাইরে থেকে পরিকল্পনা করে নিয়ে আসা হয়, আর তখন আপনারা প্ররোচনায় পা দিয়ে দেন কেউ কেউ। প্লিজ দয়া করে দেবেন না। দিদি প্রথমে কিছু না দেখে কি বলেছিলেন? বহিরাগতরা করেছে। তারপর কি বললেন? বিএসএফ করেছে। বিএসএফ যদি না থাকতো আপনার পুলিশ সেদিন শেষ করে দিত এই দাঙ্গাবাজরা। যদি আপনারা আমায় কথা দিতে পারেন কারো কথায় দাঙ্গা করবেন না, তাহলে দিদি আপনাদের সাথে থাকবে। আমার মনে হয় উনি ভয় পাচ্ছেন। সত্য সামনে এলে ওনার নামও জড়িয়ে যাবে, ওনার পার্টির ওনার নেতাদের নাম জড়িয়ে যাবে, ওনার এমএলএর নাম জড়িয়ে যাবে। ধুলিয়ানের চেয়ারম্যান তৃণমূলে দাঙ্গায় ছিল, হ্যাঁ কি না বলুন? মনিরুলের দাদা কাউসার ফারাক্কার এমএলএ দাঙ্গায় ছিল, হ্যাঁ কি না বলুন? তাহলে দাঙ্গাবাজ কারা বলুন? দাঙ্গাবাজ কারা? দাঙ্গাবাজ কারা? আর যদি দাঙ্গা করেন সবাই থাকলেও দিদি কিন্তু থাকবে না। কি চাই? কি চাই? মমতা হটাও। কোনো দাঙ্গা দেখতে চাই না। রাজ্যে 26 সালে হিন্দুরা জোট বেঁধে এই হিন্দু বিরোধী সরকারকে হটান। আমরা ইঞ্চিতে ইঞ্চিতে শুধু বদল নয়, বদলাও আমরা নেব। মুখ্যমন্ত্রী তো এলেন না, বলতে দিল না। কিসের জন্য বলতে দিল না? সবকে টাকা দিলে, আমাকে তো দিলে না। খারাপ লাগছে আসতে এখানে, তো দেখে যেত বাড়ি ঘর। মুখ্যমন্ত্রী এলেন, দেখলেন, কিন্তু ফেরার আগে হতে আদৌ প্রলেপ দিতে পারলেন কি? হৃদয় জয় করতে পারলেন কি? মুখ্যমন্ত্রী যে এলো তো আমাদের পোড়া ছাইটি কেন দেখলো না? এখানে কি দেখলো? এখানে তো ফুল সাজানো আছে, ফুল সাজানো তো মুখ্যমন্ত্রী এলো, আর পুড়িয়ে যে ছাই করে দিয়েছে ওই ছাইটা দেখতে এলো না, তাহলে কি করতে এলো? 12 তারিখের হাঙ্গামায় কেউ হারিয়েছেন বাড়ি,
কেউ বা ঘরচারা হয়ে মালদায় গিয়ে আশ্রয় নিতে হয়েছিল বৈষ্ণবনগরে। তারা পুলিশের অভয় পেয়ে বাড়িতে ফিরলেও ভেবেছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে তারা অন্তত কথা বলে নিজেদের অভিযোগ জানাবেন, কিন্তু সেটা হলো না। প্রায় 3 থেকে 4 ঘন্টা দাঁড়িয়ে থাকার পরেও মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারলেন না বেদবোনা গ্রামের বাসিন্দারা। অক্ষ মানুষ, আমি হাঁটতে পারছি না, পড়ে গেলে উঠবো না, তাও বলছি কি আমাকে অক্ষ মানুষ, আমাকে যেতে দাও, তাও দিল না। আমরা কিছু বলবার সুযোগ পেলাম না, আমাদেরকে ঢুকতে দিল না। টোটোর মধ্যে কোনো ক্ষতিপূরণ পেয়েছে না, টোটো দেয়নি, কিছু দেয়নি আমাদের। মুর্শিদাবাদের জাফরাবাদের এবং বেদবোনার বাসিন্দারা, এমনকি ধুলিয়ানেরও বাসিন্দারা, কিন্তু তারা ঢুকতে পারলেন না, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে পারলেন না। 3 ঘন্টা থেকে বাইরে দাঁড়িয়ে আছি রোদে, কিসলে ঢুকতে দিল না। জৈনগণের লোহার দোকান আছে, সবচাইতে বেশি আমার ক্ষতি হয়েছে, কিন্তু আমাকে গেটে ঢুকতে দেয়নি না, আমাকে ঢুকতে দেয়নি। সবচেয়ে আমার ক্ষতি বেশি ধুলিয়ান বাজারের ভিতরে, দোকানের ভিতরে সবচেয়ে আমার ক্ষতি বেশি হয়েছে। তাদেরকে ঢুকতে দেয়নি, আমরা দাঁড়িয়ে আছি, বলছে কি এখন সময় নাই, এখন দাঁড়িয়ে থাকো। 9 নম্বর রোড বাড়ি, 10 নম্বর রোডে আমার ঘড়ি, মোবাইল, চশমার দোকান। সম্পূর্ণ দাঁড়িয়ে ছিলেন? আমি 11টা থেকে দাঁড়িয়ে আছি, কিন্তু আপনি ঢুকতে পারলেন না। একটা কথা বলতে দিল না, কিসের জন্য বলতে দিল না, পুলিশ সব আটকে নিয়েছে সবাইকে, আমাদেরকে। দেখা যাচ্ছে যে বহু মানুষ তারা কিন্তু নিজেদের অভিযোগ দিয়েছিলেন এবং আরেকজন এসেছেন যার মোবাইল এবং ঘড়ির দোকান কিভাবে ভাঙচুর করা হয়েছে তার ছবি নিয়েছিলেন মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানাতে, কিন্তু মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারলেন না। কষ্টে কিভাবে রয়েছেন সেটা অন্তত একবার মুখ্যমন্ত্রী দেখে যান, এটাই চেয়েছিলেন এই বেদবোনা গ্রামের বাসিন্দারা। তারা ফিরে যাবেন, কিন্তু হাত তাদের শূন্য। বাহ, এবার রয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা এমডিএচ।